আসসালামু আলাইকুম বন্ধুরা, অবহেলার শেষ মূল্য গল্পের 10 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা। বাসায় যাওয়ার পর দিলাম একটা ঘুম ভাঙল একেবারে দরজার খটখট আওয়াজ শুনে। কোনো মতে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিয়া বলল, এই মিয়া, আপনি এত ঘুমান কেন? তোমার এই সময় হলো আমাকে ডাক দেওয়ার? আর একটু ঘুমালে কতই না ভালো হতো। এত ঘুমাতে হবে না, যান চোখে পানি দিয়ে আসেন, বাবা আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাহিরে দাঁড়াও, আমি আসছি। কেন, আমাকে ভিতরে আসতে বলবেন না? দরজা পর্যন্ত এসে বলছো আমাকে ভিতরে আসতে বলবেন না? তোমার যদি ইচ্ছা হয় তাহলে আসবে, নইলে এখানেই দাঁড়িয়ে থাক। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া আমার রুমের সব কিছু গুছিয়ে রেখেছে। আমি এসব দেখে বললাম, যতটা খারাপ মনে করছিলাম তোমাকে, তুমি ততটাও খারাপ নয়। কেন, আমাকে খারাপ মনে হয়? আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি? আমি দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে বললাম, তোমার নজর ভালো না, আগে নজর ঠিক কর, ঠিক আছে? রিয়া হাসতে হাসতে রুমে থেকে বের হয়ে বলল, ভয় পেয়েছেন বুঝি? ধুর, চলো তো এখন দেখি তোমার বাবা কি কথা বলে। রিয়ার সাথে ওদের বাসায় গেলাম। এতটাও দূরে না, এখান থেকে 5 মিনিটের রাস্তা হবে হয়তো রিয়াদের বাসা। রিয়াদের বাসার ভিতরে যেতেই ও ওর বাবা মায়ের সাথে পরিচয় দিল। ওর বাবা শুধু বলল, আমি যেন বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে পালন করি। মনে মনে বললাম, আমার পছন্দের মেয়ের বিয়ে আর আমি কিনা সেটা নিজ হাতে পালন করব, এটা কিভাবে হতে পারে? রিয়াদের বাসা থেকে বের হওয়ার পর রিয়া বলল, একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বল। পরিয়াপুর রাগ হয়তো একটু বেশি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি যদি বলি তাহলে তুমি ওর সাথে প্রেম করলে ঠকবে না। রিয়া, বিষয়টা এমন না। দেখ, তোমার সাথে আমার কিছুদিনের পরিচয়, হয়তো তুমি আমার বড় ভাইয়ের মতো, তবে আমি তোমাকে আমার বন্ধুর মতোই দেখি। আমি দাঁত কেলিয়ে বললাম, অবশেষে পিচ্চি একটা মেয়ে আমাকে ওর বন্ধু বানিয়ে দিল। কেন, বন্ধু হওয়ার জন্য কি বয়স লাগে নাকি? বাদ দাও, তোমার হবু হাজবেন্ডের সাথে তো পরিচয় করালে না। দেখবো নে একেবারে বিয়ের সময়। রিয়া, তুমি যার ঘরে বউ হয়ে যাবে তার কপাল খুব ভালো হবে। আপনি না বললেন আমি খারাপ একটা মেয়ে? তোমার মতো ভালো কোনো মেয়ে হয় না। তোমার ঝগড়াগুলো আমার খুব ভালো লাগে। ওমা, আপনি আবার কি বলেন? যেটা সত্যি তাই বললাম। হঠাৎ বাসার ভিতর থেকে আওয়াজ এলো, লাদেন, একটু এইদিকে আসতো। রিয়া, চল, আন্টি মনে হয় আমাকে ডাকছে। না, আপনি যান, শরীরটা আজকে ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসবো নাকি? রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চাইয়ে আসতে পারেন। তা পিচ্ছি মেয়েকে বুঝি কুলে করে ঘুম পাড়িয়ে দিতে হবে? রিয়া চোখ লাল করে বলল, তবে রে, আপনাকে আজকে খাইছি। আমি দৌড় দিয়ে বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বললাম, যেদিক থেকে আসলে ওই দিকে যাও, বদমাইশ মেয়ে কোথাকার। রিয়া বাহির থেকে বলল, তোমাকে আমি দেখে নিব, আমার সাথে মজা করো না। প্যান্ট খুলে যদি আমি তোমার হাতে না ধরিয়েছি তাহলে আমার নাম রিয়া না। তাহলে কটকটি রেখে দাও। বাহির থেকে আর কোনো আওয়াজ শুনলাম না, হয়তো রিয়া চলে গেছে। আমি ভিতরে গিয়ে সোফায় বসে বললাম, আন্টি, বলেন কি হয়েছে? আন্টি পান খেতে খেতে বলল, আমাকে যে বলছিলাম আমি, সেটার কি করলে? আন্টি, আজকে তেমন কোনো সময় পাই নাই, তবে আজকে রাতে হয়তো একটু খবর নিয়ে দেখতে পারি। আপনি ঠিকানাটা দিলে বেশ ভালো হতো। আন্টি একটা কাগজ আমার হাতে দিয়ে বলল, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, তুমি শুধু সময় করে খবর নিবে। আর আমাকে তুমি হতাশ করো না। যদি রিয়ার বিয়ে ওর সাথে হয়ে যায় তাহলে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ছেলেটা খারাপ হয় আমি এই বিয়ে হতেই দিব না। এভাবে কিছুক্ষণ আন্টির সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেলাম। বিকেলে রেডি হয়ে মিতুকে পড়াতে যাব বলে বাসা থেকে বের হলাম। ফোনটা বের করে রবিনকে কল দিলাম। রবিন ফোন ধরে বলল, লাদেন, বল কি হয়েছে? রাতে একটু আমার সাথে দেখা করিস তো, কিছু কাজ আছে। কেন, দরকারি কোনো কাজ আছে নাকি? ওটাই মনে কর তুই। আচ্ছা ঠিক আছে, আসবো নে। এখন তুই কোথায় যাস আবার? মিতুকে পড়াতে যাচ্ছি। সাথে আবার দরজা বন্ধ করে পরীকে পড়াস না, নইলে কিন্তু বিয়ের আগেই বাচ্চার বাপ হয়ে যাবি। শালা, তুইও আমার সাথে মজা করিস? ঠিক আছে ঠিক আছে, কর, সময় খারাপ যেহেতু আমার। আচ্ছা সরি। শোন, তাহলে পরীকে কি উত্তর দিবি? ওই যেটা বললি সেটাই। তবে তরে একটা সত্যি কথা বলবো? বল। না এখন না, পরে বলবো নে, তুই রাতে দেখা করিস। আচ্ছা ঠিক আছে। রবিনের সাথে কথা বলতে বলতে মিতুদের বাসায় এসেই গেলাম।
দরজায় কলিং বেল বাজাতেই পরি এসে দরজা খুলে দিল। তবে আজকে পরীকে সত্যি সত্যি খাঁটি একটা মেয়ে মেয়ে লাগছে, কারণ আজকে পরি শাড়ি পরেছে। আমি পরীর থেকে নজর সরিয়ে মিতুর রুমের সামনে গেলাম। পিছন থেকে পরি বলল, আজকে আর পড়ানো লাগবে না, তুমি গিয়ে বসো, আমি আসছে। আমি পরীর কথা কানে না দিয়ে মিতুর রুমের সামনে আওয়াজ করলাম, মিতু, তুমি কি ভিতরে আছো? ভিতর থেকে আওয়াজ এলো, হুঁ স্যার, আসেন, আমি তো আপনার জন্য বসে আছি। আমি ভিতরে গিয়ে দেখি মিতু টেবিলে বসে পড়ছে। তবে মিতুর কপালের ঘাম দেখে আমি বুঝে গেছি মিতু কোথা থেকে দৌড়ে এসে পড়তে বসেছে, হয়তো আমি এসেছি দেখে এসেছে। আমি টেবিলে বসতে বসতে বললাম, ভালোই তো দেখি, অভিনয় করতে পারো। আমাকে দেখে কোথা থেকে দৌড়ে এসে পড়তে বসেছে, যাতে আমি এসে দেখি আমার ছাত্রী একেবারে পড়ালেখা করে উড়িয়ে দিচ্ছে। মিতু হাসি দিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন স্যার? কিভাবে বুঝছি এটা তোমার বুঝতে হবে না। এখন বল, যেগুলো দিয়েছিলাম সেগুলো শিখছ তো? আজকে তো কোনো পড়াই হবে না স্যার, আপু আপনার জন্য শাড়ি পরেছে, আর আমার বাবা মা দাওয়াত খেতে বাসা থেকে বেরিয়ে গেছে। আপু নাকি আজকে আপনার সাথে রোম্যান্স করবে। মিতুর কথা শুনে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আর তখনই পরি দরজা খুলে রুমে ঢুকে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো? আমি ভয়ে ভয়ে বললাম, জি জি ভালো আছি, তুমি ভালো আছো? পরি আমার পাশে বসে মিতুর হাতে ওর ফোনটা দিয়ে বলল, তুই এখন গেম খেল, আমি তোর স্যারের সাথে প্রেম করব। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, দেখ পরি, আমি এখানে তোমার বোনকে পড়াতে এসেছি, তাই আমাকে তুমি আমার মুখে পরি হাত দিয়ে বলল, কোনো কথা হবে না স্যার, এখন আমার উত্তর চাই। কিসের উত্তর? পরি আমার কুড়ে বসে বলল, কলেজে কি বলছিলাম মনে আছে তো? মিতু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন মজা বুঝেন স্যার, সেই দিন তো আমাকে খুব মারছিলেন। মনে মনে বললাম, কি এক প্যাচে পড়লাম আমি, কেন যে আজকে এখানে প্রাইভেট পড়াতে আসলাম। পরি এবার বলল, কি হলো আমার উত্তরটা? পরি আমাকে আজকে ছাড়বে না, এটা আমি ভালো করে বুঝতে পারছি। এজন্য আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়ের আগে এসব। পরি আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে আমি বলছি উল্টাপাল্টা চিন্তা করতে। আমার বোন এখানে বসে আছে দেখছো না, নইলে তো ওকেও বাসা থেকে বের করে দিতাম। দেখ পরি, আমার একটা মান ইজ্জত আছে, তাই বলে তোমার বোনের সামনে। আরে দুলাভাই, কিচ্ছু হবে না, এখানে তো আমরা আমারাই, আপনি যদি বলেন আমি বাহিরে চলে যাব। আরে না না মিতু, তোমার বাহিরে যেতে হবে না, এখানেই থাক। পরি আমার চোখে চোখ রেখে বলল, আচ্ছা আমাকে আজকে সুন্দর লাগছে না বলেন তো? পরি প্লিজ তুমি একটু দূরে গিয়ে বসো, আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারবো না। পরি আমার ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তোমার সেই সাহস নাই আমি জানি, তাই বলে তোমার ছোট বোনের সামনে? মিতু চোখে হাত দিয়ে বলল, দুলাভাই আমি কিচ্ছু দেখি নাই, আপনারা যা পারেন তাই করেন। আমি এবার পরিকে দূরে সরিয়ে বললাম, পরি আমাকে তোমার পছন্দ হয়েছে এটা মানি, কিন্তু আমি তো খারাপ একটা ছেলেও হতে পারি। আগে কি করেছো তা আমি জানি না, এখন তো আমি তোমাকে ভালো করেই দেব, আমার সাথে থাকলে তুমি এমনিই ভালো হয়ে যাবে। বিকেলে কিছু খেয়ে আসতে পারি নাই, এখন আমাকে যেতে হবে, খুব ক্ষুধা লাগছে। ও এই কথা, তুমি বসো আমি আসছি। পরি রুম থেকে যেতেই মিতু হাসি দিয়ে বলল, স্যার আপনি যে আমার আপুর সাথে প্রেম করেন, আম্মুকে কিন্তু বলে দিব, তাড়াতাড়ি আমাকে কিছু দিয়ে মুখ বন্ধ করান, নইলে কিন্তু। ঠিক আছে, আগামী 2 দিন তোমাকে পড়াবো না, খুশি? হ্যাঁ হ্যাঁ দুলাভাই, আমি অনেক খুশি। তোমার বোন আমাকে পাগল বানিয়ে দিব, কেন যে তোমাকে পড়াতে এখানে আসলাম। এবার মিতু ফোন সরিয়ে বলল, যদি আপু আপনাকে জোর করে বলে প্রেম করতে, তাহলে আপনি না করে দেন, আমি আপনার কিছুই হতে দেব না, কারণ আমি চাই না আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে আপুর সাথে প্রেম করেন। এমনি কিন্তু আপু দেখতে একটু রাগী, কিন্তু বিশ্বাস করেন আপুর মনটা অনেক ভালো। আপনি ভয় পাবেন না, আমি আছি এখানে, আপনি আমার স্যার, আমার সামনে আপু আপনার গায়ে হাত তুলবে, আমি এটা কখনো হতে দেব না। তবে বিশ্বাস করেন আপুর মনটা আসলেই অনেক ভালো, একবার ওর সাথে আপনি মিশে দেখেন, সত্যি ও আপনাকে ধোকা দিবে না। এ তো ভিতরে পরি একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসে বলল, তা কি দিয়ে কথা হচ্ছে শালিদুলা ভাইয়ের? আমি মিতুর দিকে তাকাতেই ও চুপ হয়ে আবার ফোনের দিকে নজর দিল। পরি আমার সামনে খাবার রেখে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিতে হবে? এবার আমি পরির হাত ধরে আমার কুলে বসিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, বিশ্বাস করে তোমাকে আমি এই মন দিলাম, আমাকে ধোকা দিবে না তো? পরি আমার দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, ও ভাবতেও পারে নাই হয়তো আমি এটা করব। আমি আবার বললাম, কি হলো সিনিয়র ম্যাডাম, আমি কি বলছি এত উত্তর দিলে না তো? পরি শুধু বলল, এই জীবন থাকতেও না। আমি সাথে সাথে পরিকে জড়িয়ে ধরে বললাম, মনে থাকে যেন। মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ভালোবাসার জয় হোক। কিছুক্ষণ পর পরির মুখ তুলে দেখি ও কান্না করেছে। আমি পরির চোখের পানি মুছে বললাম, হয়েছে, আপনাকে আর কান্না করতে হবে না,
এখন আমাকে আপনি খাইয়ে দেন। পরি আমাকে ধীরে ধীরে খাইয়ে দিতে লাগলো। তুমি খেয়েছো তো? হুঁ হুঁ, খেয়েছি, তুমি আগে খেয়ে নাও। খাওয়া শেষে পরি আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আজকে আমি অনেক অনেক খুশি তোমাকে পেয়ে। আচ্ছা বুঝছি, এখন তো আমাকে ছাড়ো নাকি? আমার তো বাসায় যেতে হবে। কেন আজকে এখানেই থেকে যাও? না না, কিছু কাজ আছে আমার, এখন ছাড়ো তো আমাকে। পরি আমাকে ছেড়ে দিয়ে বলল, সত্যি কি তুমি চলে যাবে? হুঁ, যেতে তো হবেই। আর মিতু, ফোন রেখে বইটা নিয়ে বসতেই পারো না? মিতু মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার আপুকে ছেড়ে বাসায় যেতে পারেন না। কখন থেকে তো দেখছি আপুর কোলে বসে আছে। আমি এবার দাঁড়িয়ে পরীকে বললাম, এখানে থাকলে তোমার বোন আমার মান সম্মান সব শেষ করে দিবে। এখন গেলাম কেমন? পরী আমার কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও তো। কেন, কি করবে? ফোনের ভেতরে কিছু নাই তো আবার, নাকি কারোর সাথে প্রেমে জড়িত আছো? পরীর হাতে ফোনটা দিয়ে বললাম, মিতুকে দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর রবিন ফোন দিলে বলবে বাসার নিচে আসতে। আমি কি এগিয়ে দিয়ে আসবো নাকি? না ম্যাডাম, তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো কেমন? পরীদের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই হঠাৎ করে রবিন আমার সামনে বাইক দেখে বলল, কি ব্যাপার বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে? রবিনের বাইকের পিছনে বসে বললাম, কোনো একটা নির্জন জায়গায় নিয়ে চল, সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিবনে। আমার কথা মতো রবিন তাই করলো। একটা মাঠের মাঝে নিয়ে গেল। সেখানে বসে রবিনকে বললাম, পরীকে হ্যাঁ বলে দিয়েছি। ভাবছিলাম ওর সাথে প্রেম করব না, কিন্তু ওর মনটা আসলেই অনেক ভালো আছে। রবিন হাসি দিয়ে বলল, এটা তো আমি আগে থেকেই জানতাম যে তুই পরীর প্রেমে পড়বি। আর তাছাড়া সিনিয়র মেয়েরা কিন্তু খুব করে ভালোবাসতে পারে। হুঁ, তরে বলছে। আর তুই বিয়ে করবি কবে বলতো? আরে বেড়া, আগে তো ভালো করে প্রেম করি, পরে দেখা যাবে বিয়ে কবে করা যায়। একটা কথা তরে বলার ছিল। হুঁ হুঁ বল। আমি রিয়ার বিষয়ে রবিনকে সব বললাম। রবিন সব শুনে বলল, আচ্ছা তাহলে কালকে আমরা গোয়েন্দা সেজে ওর বাসায় যাব। যেহেতু রিয়া আমার শালি হয়, তাহলে ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? রবিনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হলে গেল। বাসায় যাওয়ার সময় রবিনকে বলল, চল হেঁটেই যাই, তাছাড়া বাসায় গিয়ে আর কি বা করব। রবিনও বলল, ঠিক আছে চল তাহলে। কিছুক্ষণ যাওয়ার পর একটা নির্জন গলি পড়ল। এখানে এত বেশি মানুষ আসে না, এই জন্য রবিন বলল, জায়গাটা বেশি একটা ভালো না, তুই বাইকে ওঠ। এই কথাটা বলতে দেরি হলো, আর হঠাৎ করে সেই দিন যেই একটা ছেলে কলেজে বলছিল আমি পরীকে খুব পছন্দ করি, সেই ছেলেটার বন্ধু আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা চাইনিজ কুড়াল, যেটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম। রবিন ওকে দেখে বলল, দেখ, তোর সাথে আমরা ঝগড়া করতে এখানে আসি নাই, আমাদের পথ ছেড়ে দাঁড়া, আমাদেরকে আমাদের মতো যেতে দে। ছেলেটা উল্টা আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বললাম, সেই দিন বলছিলাম না তোর গলা কেটে হাতে ধরিয়ে দিব, মনে আছে? আমি আবার যা বলি তাই করি। আজকে তোরা দুই বন্ধুর মাঝে কেউ বেঁচে ফিরতে পারবি না। ছেলেটার কথা শুনে মেজাজ পুরাই খারাপ হয়ে গেল। পকেট থেকে পিস্তলটা বের করে সরাসরি ছেলেটার কপাল বরাবর বসিয়ে দিলাম, আর তখনই ছেলেটা ধপ করে নিচে পড়ে গেল। রবিন তাড়াতাড়ি আমাকে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তুই এটা কি করলি? কি করলাম মানে? ও আমাদের মারবে বলছিল, তোর কি মনে হয় ও আমাদের ছেড়ে দিত? যা করেছি ভালোই করেছি, তাই বলে সাধারণ একটা কথার জন্য তুই গুলি করে দিবি? ধর, এত কিছু চিন্তা করিস না তো, বাসায় গিয়ে মাথা ঠান্ডা কর। আর আমি জানি তুই আমার কিছু হতে দিবি না, তোর উপর আমার ভরসা আছে। রবিন চুপচাপ বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল, যা করলি ভালোই হয়েছে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখব নে। কলেজে কি তুই পরীর মতো নেতা চাস? না ভাই, আমার লাগবে না। এখন তোর ভিতরে আমি যেই সাহস দেখলাম, তোর সামনে পরী কেন, কেউ টিকবে না। রবিনের পকেটে পিস্তলটা দিয়ে বললাম, এটাকে কয়েকদিন একটু সুরক্ষিত জায়গায় রাখ, এমনিই এটা গরম হয়ে আছে কেমন? রবিন আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে ঢুকে উপরে গেলাম, হাত মুখ ভালো করে ধুয়ে ছাদে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর